প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণ মস্তু, জয় মা জয় মা। 2026 সালের নির্বাচনে অনেকেই বলছেন যে এবারও পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবেন, কিন্তু আপনি কি বলছেন মহারাজ, বিজেপি কি আসতে পারবে এবার 2026-এর নির্বাচনে? 2026-এর নির্বাচনে বিজেপি সরকার আসবে কিনা তাই? তাহিরপুরে গেছিলাম তো আমি, মানে কাকতালীয়ভাবে যাই হোক না কেন, আমি তাহিরপুরে কিন্তু উপস্থিত ছিলাম। ওখানে একটা আশ্রমে 3তলা ছাদের উপরে গিয়ে দেখছিলাম যখন পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওখানে গিয়ে হেলিকপ্টার ল্যান্ড করতে পারছিলেন না, চলে গেলেন। আমি বুঝলাম যে এসে গেছেন। আমি ইচ্ছা করার ভেতরে যাইনি, ঠিক আছে, যাওয়ার আমার ইচ্ছাও ছিল না। আমি কাকতালীয়ভাবে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আমি জানি না যে তাহিরপুর এই জায়গাটাই আসবে এক্স্যাক্ট। এবারে এই নিয়ে অনেক রকম কিছু ভাবেন আর কি, কিন্তু যাই হোক, ওখানে তাহিরপুরে যে আমি সচক্ষে যেটা দেখেছিলাম, তাহিরপুর কিন্তু একটি ডিসিপ্লিনড এরিয়া। জিওগ্রাফিক্যাল ওয়েতে ওই জায়গাটা পুরো জায়গা মানে গলি অলি, বাড়িঘর তো তৈরি করা দারুণ। এবং আমি যেটা দেখলাম পদব্রজে বহু লোকাল এরিয়ার হাজার হাজার মানুষ আমার চোখের সামনে আমি দেখেছি সারাদিন ধরে, 12টা 1টা পর্যন্ত শুধু যাচ্ছে সকাল থেকে। আমার খুব ইচ্ছা ছিল ক্যামেরাবন্দি করে রাখা, কে করবে এই সমস্ত এগুলো ফালতু জিনিস, কিন্তু হাজারো হাজারো লাখো মানুষ ওখানে ভিড়, জায়গা দিতে পারেন। নরেন্দ্র মোদী তো ল্যান্ড করেনি, প্রধানমন্ত্রীজি ল্যান্ড করেন, তাই এই হয়েছিল। তারপরেও মন ছেড়ে কেউ আসেনি, হয়তো হাজার হাজার লোক বেরিয়ে গেছিল, ঠিক আছে। তো যে জোয়ারটা আমি ওখানে দেখেছি সচক্ষে, যেটা ইতিপূর্বে কিন্তু এতটা আমি দেখিনি। 2018-তে একটি জোয়ার এসেছিল। ওই সময় আমরা পশ্চিমবঙ্গ এরিয়া বিভিন্ন প্রান্তে ভিক্ষাবৃত্তির জন্য যেতাম উত্তরাখণ্ড থেকে, মানে আমরা ওই সময় ওই দিক থেকে এলে মাঝে এখানে 10 দিন 15 দিন থেকে চলে যেতাম। ওই সময় এক একটি গ্রামে যেতাম, দূর দূরান্ত, সারাদিন ধরে 2-10টা গ্রামে যাচ্ছি, এরকম ব্যাপার। আমার একটু ঘুরতে পছন্দ হতো। তখনও যে জোয়ার দেখেছিলাম আর এখন যে জোয়ার দেখলাম সেটা কিন্তু মারাত্মক। দেখো, অনেকে ভাবেন আমি বোধহয় জ্যোতিষী এইসব না। আমি জ্যোতিষীর বিচার এই সমস্ত বিষয় খুব একটা বিশ্বাসী নই, ঠিক আছে। যারা অ্যাবসলিউট জ্যোতিষী আছেন সেটা আলাদা ব্যাপার, তারা সাধক চিত্তের মানুষ। এইবার ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে পার্সোনাল একজন যে সরকার আছেন এখানে, প্রধানমন্ত্রী পিএম এর তার পার্সোনালিটি কি, তার গোষ্ঠী কি আছে, তার রাশি কি আছে, এই সমস্ত বিচার হবে। এবং দেশ কবে স্বাধীন হয়েছে সেই সমস্ত নিয়ে বিচার হবে। দেশের এখন বর্তমান কত সাল সেই সমস্ত নিয়ে বিচার হবে, ইত্যাদি ইত্যাদি। শুধু ওই রকমভাবে বলা যাবে না। এবার এই সমস্ত নিয়ে যারা এইসব জ্যোতিষ ঘাটাঘাটি করে যারা প্রেডিকশন করে, ভবিষ্যৎবাণী করেন, আমি সেই সাপেক্ষে বলতে যাব না, ঠিক আছে। সবাই পজিটিভ বলছেন, সবাই বলছেন যে বিজেপি আসবে এবার, আচ্ছা, মমতা ব্যানার্জি ঠকে যাবে। তো আমি অনেক চ্যানেলে দেখলাম, আমি দেখে তো অবাক। আমি বললাম আমি তো এখন ব্যাকডেটেড হয়ে পড়ে আছি, আমি কেন প্রেডিকশন করছি না, মহাকাল কেন প্রেডিকশন করছে না, ঠিক আছে, ভবিষ্যৎবাণী তো আমি একমাত্র করব। কিন্তু এসবগুলো হচ্ছে মানুষের কাছে বিজনেসের সূত্রে প্রয়োগ করা। বাস্তব সত্য প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি, এবং জনমানসে, জনগণের মনে, জনগণের জীবনে যে একটি উত্থিত জোয়ার এসেছে না, সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখেছি। এবং বহু জায়গায় গিয়ে আমি 1 মাস পশ্চিমবঙ্গের ভেতরে সম্প্রতিকাল কিন্তু 1 থেকে 1.5 মাস আমি কিন্তু গুপ্ত অবস্থায় পদব্রজে ঘুরেছি, গাড়ি বাড়িতে যেখানে ঘুরেছি, বিভিন্ন স্থান থেকে কয়েকটা ডিস্ট্রিক্ট আমি ঘুরে নিলাম। সেখানে কিন্তু আমি যতটুকু পেয়েছি 80% সবার ধারণা এবং কনসেপ্ট এবং প্রত্যাশা, এক্সপেকটেশন বিজেপি আসবে। এগুলো দেখে ভালো লাগে, দেখেই মনে হয় যেন প্রেডিকশন দিয়ে দিই একেবারে বিজেপি এসে যাবে, ঠিক আছে, বিজেপি সরকার গঠন করবে 2026-এর নির্বাচনের রেজাল্টের পরপরে, নির্বাচনের পরপরে। কিন্তু বাস্তব সত্য জনগণের যে চেতনা শক্তি কতটুকু সুস্থিত, এইটা নিয়ে একটি প্রশ্ন। আমি অনেকবার বলেছি এই বিষয় সংক্রান্ত ব্যাপারে। দেখো, কালকে একজন আমায় বলছে যে তুমি মমতা ব্যানার্জি সম্পর্কে কেন অবতার বলে প্রচার করছো না। ইয়েস, হ্যাঁ, তিনি কেন অবতারের থেকে কম, তিনি হতেই পারেন, ইত্যাদি ইত্যাদি। না, উপহাস করো না। আমি সেখানে বলেছিলাম, দেখো, আমার ব্যক্তিগতভাবে কন্ট্রাডিকশন থাকতে পারে অনেক জায়গায়, এবং জাতীয়তার দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় আমেরিকান থেকেও অনেক কন্ট্রাডিকশন থাকতে পারে।
কিন্তু উনি অনেক বড় বড় মহাপুরুষদের আশীর্বাদ নিয়েই তবে এই ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তিনি ক্ষমতার যে সঠিক সদ্ব্যবহার করতে পেরেছেন কি না পেরেছেন সেটা তার বিবেকের কাছে প্রশ্ন রইল, এবং জনগণের কাছে প্রশ্ন তো অবশ্যই, জনগণ এটা ভালো করে জানে। কিন্তু আজকে আমি বলেছিলাম তাকে যে আজকে এসে উনি ব্যর্থ। কেন ব্যর্থ? ওনাকে আমি খারাপ বলবো না, ওনার হাতে আর নিয়ন্ত্রণের শক্তিটা নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাকে কেউ আঘাত করলে আমি তাকে আঘাত করবো এই ভাবনাটা ঠিক না। ঠিক আছে, আমি সবাইকে ভালোবাসবো, মুচি মেতর ডোম পাপি তাপি যা কিছু আছে, কিন্তু তার ভেতর থেকে যে সধর্মাচরণ, যে ধর্মের সংরক্ষণ, আমার যে জাতীয়তা, আমার যে ব্যক্তিগত স্বতন্ত্রতা, সেটা তো আমি মানে ভাঙতে দেবো না, সেটা তো আমাকে ঠিক রাখতেই হবে। এবার সেখান থেকে দাঁড়িয়ে একটি কথা বলবো যে উনি নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে ফেলেছেন, এটা ওনাকে স্বীকার করতে হবে। এই বক্তব্যটা যদি ওনার ভক্তদের কাছে যায় বা ওনার কাছে পৌঁছায়, তাহলে ওনাকে এটা একটু ধ্যান দিতে বলবো। আমি একটু ছোট্ট সাধু হতে পারি, আমি বড় সাধু ফাধু কিছু না। নিয়ন্ত্রণের শক্তি হারিয়ে গেছে, আর নিয়ন্ত্রণের শক্তি যদি হারিয়ে যায়, এটা অনেক আগেই হারিয়ে গেছে। কবে থেকে হারিয়ে গেছে সেটা আমি রাত্রিতে যার সাথে কথা হচ্ছিল আমি বলে দিয়েছি। আরজি করার পরে ওনার নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে গেছে, ওই সময় ওনার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল, তাহলে উনি সসম্ভ্রমে সসম্মানে থাকতে পারতেন, কিছুটা অস্তিত্ব নিয়ে থাকতে পারতেন। এর পর অনেক প্রশ্ন চিহ্ন লেগে গেছে ওনার নিয়ন্ত্রণ শক্তি সম্পর্কে, কন্ট্রোলিং পাওয়ার। তো আই থিঙ্ক সো শি হ্যাজ নো কন্ট্রোলিং পাওয়ার অ্যাট দিস মোমেন্ট, বিকজ এখন কি ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং, এইটার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে অনেক জায়গায় ধরা পড়ে যাবে। এবার আমি কিন্তু ওনার হয়ে কিন্তু গানটা গাইছিলাম, উনি বলছেন তা কন্ট্রোলিং পাওয়ার যখন নেই তাহলে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটা একটি বক্তব্য, ঠিক আছে। যখন কারো নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে যায় তখন তাকে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। ওনার আর এখান থেকে কিছু রিমুভ করবার আর কিছুই নেই। এবার যদি করবার চেষ্টা করেন হতেও পারে, যেমন টমাস আলভা এডিসন, ঠিক আছে, এই বাল্ব আবিষ্কার করেছিলেন, হাজারবার ব্যর্থতার পরে সফল হয়েছিল, হতে পারে, সেটা আমি বলছি না নেগেটিভ। কিন্তু আভ্যন্তরীণ যে রাষ্ট্রীয় যে দিকটা, সেখানে অনেক ক্ষণভঙ্গুরতা এসেছে, অনেক বিকৃতকরণ এসেছে, আমি এই শুদ্ধ ভাষায় বলবো। কিন্তু মহারাজ, ব্যর্থতা রাজনেতার ক্ষেত্রে যত আসবে তত বলির দাপট তো জনগণের উপরেই চলবে। সবকিছু যা কিছুই হবে না কেন, সবকিছুই আসে জনগণের উপরে, সুপ্রভাব দুষ্প্রভাব জনগণের উপরেই পড়ে। কারণ এই জনগণই নির্বাচন করে একজন নেতাকে। নেতা যখন নেতৃত্ব পেয়ে যায়, নেতৃত্ব নিতে নিতে নেতা হয়ে যায়, তারপর আস্তে আস্তে ঘরের নেতা হয়ে যায়, তখন সে ভুলে যায় যে আমি আসলে ঘরের মোছার কিন্তু জিনিস, সেবক, আমি একজন ঝাড়ুদার। কিন্তু সে তখন হয়ে ওঠে মাথার পাগড়ি, বলে এই আমি সবার উপরে থাকবো, হয়ে গেল। এই জায়গায় সর্বনাশ এসে যায়। এখন মুশকিলটা হচ্ছে যে বিজেপি আসবে কিনা। এখন বিজেপি, আমি যে জোয়ারটা দেখেছি, আমি একটু প্র্যাকটিক্যালি বলবো, আমি ওই সমস্ত ওই থিওরিটিক্যাল হাইপোথিসিস ইত্যাদি আবেগ, হ্যাঁ, জ্যোতিষ নিয়ে মানুষের সেন্টিমেন্টটাকে নিয়ে খেলা করা, এই জিনিস আমি পছন্দ করি না। আমি একটি চত্বরে গিয়ে দেখেছি এবং অনেকগুলো জায়গায় গিয়ে দেখেছি, সম্প্রতিকাল অনেকগুলো জনসভা হচ্ছে, সেখানেও অনেক জোয়ার। হয়তো বিজেপির ক্ষেত্রে অনেক জায়গায় ট্রাভেল আছে, কন্ট্রাডিকশন আছে। এবার কে হবে? শুভেন্দু অধিকারী, আমি একজন নাম নিয়ে ফেললাম, আর কি, কিছু করার নেই। দিলীপ ঘোষ, তারপরে ওইদিকে যিনি এখন বর্তমান বিজেপির বোধহয় সভাপতি বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের, তাই না, রাজ্য হেড আর কি, ওনার নামটা ভুলে যাচ্ছি, শ্রমিকবাবু নাকি যেন। তো এই যে এনাদের ভেতরে কে আসলে উপযুক্ত হবে, কে আসবে, আসলে জনগণই বিচার করুক কে উপযুক্ত। ব্যক্তিগতভাবে কিন্তু শ্রমিকবাবু সম্ভবত, ওনাকে আমার ভালো লাগে। উনি একজন শিক্ষিত ব্যক্তি, প্রচুর পড়াশুনো আছে এবং আত্মমর্যাদাবান, মোটামুটি যতটুকু দেখেছি আমি, মানে দূর থেকে দেখেছি, ভালো লাগে। কিন্তু এগুলো আমার পর্যালোচনার বিষয় না। পর্যালোচনার বিষয়টা হচ্ছে যে জোয়ারটা এসেছে, এটা 2018 সালে এই জোয়ার এসেছিল, তখন হয়তো 70% ছিল, এটা এখন 80%। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে বিজেপি, সেটা কেন্দ্রের থেকে হোক, আভ্যন্তরীণভাবে হোক, গুপ্তভাবে হোক, সিক্রেটলি হোক, কি ডিসক্লোজলি হোক, হয়েছে। এই ব্যর্থতা তাদের নিজেদের হাত ধরে এসেছে, অথচ জনগণ চাইছিল অন্যরকম। তো এখন এটাকে ডেফিনেটলি বলা একদম মূর্খের পরিচয় হবে। কারণ আমি তোমার জন্য পরিশ্রম করছি, আমি যার জন্য চুরি করছি, সে দুদিন পরে আমায় চোর বলবে। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে
এত প্রচেষ্টা, এত চেষ্টা, এত কিছু, এসআইআর সব কিছু হলো, সিএ হলো, ক্যা করলো, ইত্যাদি করলো, সব কিছু করলো, এবং ভোটের আগে ইডি, সিবিআই ইত্যাদি ইত্যাদি করে পাগল করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। আমি বলছি না ভোটের আগে করছে। এতগুলো কেসের ইস্যু হয়েছে, এত কিছু হয়েছে, এত কিছু হওয়ার পরে গিয়েও কেন তারা ব্যর্থ হয়েছে? জনগণ সেটা চায়নি, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইহার ভেতরে অনেক রহস্য রয়ে গেছে, এই জন্য এক বাক্যে এখানে বলা যায় না। তবে জনগণের দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রের দিক থেকে, রাজ্যের দিক থেকে, এবং যদি স্বৈরতান্ত্রিকতার দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে সেই সমস্ত জায়গায় অনেক প্রশ্ন এসে গিয়ে জনগণ চাইছে। আমি প্র্যাকটিক্যাল সচক্ষে দেখলাম, যতটুকু যা সমাজ মাধ্যমে জানা যায়, ইত্যাদি ইত্যাদি, এবং আমার ব্যক্তিগত কনসেপ্ট যেটা বলে, তাদের আজকে কিন্তু একটি বিজয়ের মঞ্চ তৈরি হওয়ার কথা 2026 নির্বাচনের পরে বিজেপির। বাট আমি কিন্তু অ্যাস্ট্রোলজি সিদ্ধান্ত নিয়ে বলছি না, এখানে তো ভুয়ো কথাবার্তা, এগুলো আমার কথায় কান দেবেন না। কিন্তু এখানে অনেক বড় সন্দেহের বাতাবরণ রয়েছে। কখন যে উত্তরের হিমেল হাওয়াটা দক্ষিণ দিকে বসন্তের বায়ুরূপে প্রবাহিত হবে বলা বড় কঠিন। তোমার সাথে আমার বড় পীড়িত, এবার হঠাৎ করে যে অন্ধকার রাত্রিতে কার সাথে পীড়িতের আনাগোনা হচ্ছে, এটা কিন্তু বলা কঠিন। এই জায়গাটায় একটি সতর্কীকরণের ব্যাপার রয়েছে। এই সতর্কীকরণের জায়গা যদি বিকৃতকরণ এসে যায়, তখন এইবার প্রশ্ন এসে যাবে, পাল্টি খাচ্ছে না উল্টি খাচ্ছে, না সেটিং হচ্ছে, না মিটিং হচ্ছে, নাকি পার্মানেন্ট সলিউশন হচ্ছে। আমি এগুলো কিন্তু একটু প্যাসিভলি বলে গেলাম, কারণ বুদ্ধিমানের বাক্যের প্যাস একটু প্যাঁচালো জিলিপির মতোই হয়, খুব স্বাভাবিক। ঠিক আছে, একদম সম্ভাবনা বিরাট রয়েছে। কার সম্ভাবনা রয়েছে বুঝে নাও, কিন্তু এই সম্ভাবনার বীজটা বপিত হলেও, তা অঙ্কুরোদ্গম হলেও, তা বিশাল বৃক্ষরূপে, মহিরু বৃক্ষরূপে পরিণত হওয়ার প্রচেষ্টায় থাকলেও, বা সেই সম্ভাবনা থাকলেও, কে যেন হঠাৎ করে গাছের শিকড়টা কেটে দেবে, কোথায়, অজ্ঞাতসারে কি জ্ঞাতসারে, এটা কেউ জানে না। ইহারও কিন্তু একটি বিশাল সম্ভাবনা রয়েছে। সুতরাং সেই সম্ভাবনাটা যদি নাই থাকে, তাহলে বিরাট সম্ভাবনা রয়েছে 2026 নির্বাচনের পরে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ওম পদ্মনাভ ভাইয়া, প্রণাম নেবেন। জয় মা, জয় মা।